আন্ধার ঘনিয়ে এসেছে, চারিদিকে শুধু নীরবতা। কিন্তু কিন্তু ওই নীরবতার আড়ালে তুমি কি শুনতে পাচ্ছ? কার যেন চাপা কান্না, কার যেন অদৃশ্য পায়ের শব্দ। আজ রাতের এই গল্পটা হয়তো তোমার নিঃশ্বাস আটকে দেবে। সাহস থাকলে শুনে যাও, কিন্তু মনে রেখো, কেউ তোমাকে দেখছে, তোমাকে কেউ দেখছে। কবিরাজ সাহেবের বলার পর থেকে গফর আলী আর বাইরে থাকে না। যত কাজই থাকুক সেটা সন্ধ্যার আগেই শেষ করে বাড়িতে চলে আসে, কারণ তার বিশ্বাস কবিরাজ সাহেব যা বলেছেন সেটা সত্য। ওটা একটা জিনি ছিল, এই কয়েকটা গ্রামের মধ্যে একমাত্র তিনিই এই বিষয়গুলোতে ভালোভাবে সমাধান দিতে পারেন। যদিও কবিরাজ সাহেব আগে গাছগাছালি দিয়ে ঔষধি বানিয়ে দিতেন, তবে পরবর্তীতে তিনি এই বিষয়গুলোতেও কাজ শুরু করেন, যার জন্য তার কাছে সকলেই যায় এই বিষয়গুলো নিয়ে। দেখতে দেখতে প্রায় 1 মাস চলে গেল। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু খুব দরকারি একটা কাজে গফর আলীকে চট্টগ্রাম যেতে হলো। সেখানে 3 দিন থেকে কাজ সেরে সে বাড়ির দিকে রওনা দিল। ফিরতে ফিরতে আজও বেশ রাত হয়ে গেছে। বাস থেকে নেমে অনেকক্ষণ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকেও কোনো ভ্যান বা অন্য গাড়ি পাওয়া গেল না। গফর আলী অগত্যা হেঁটেই রওনা দিল বাড়ির দিকে। এখান থেকে তার বাড়ি বেশ কিছুটা দূরেই, সামনে একটা গোরস্থানও পড়বে পথের ধারে। প্রথমে কিছু বাড়িঘর ছিল, কিন্তু এখন দুপাশে শুধু ধান ক্ষেত ছাড়া আর কিছুই নেই। হাঁটতে হাঁটতে সে গোরস্থানের সামনে চলে এলো। এখানে এসেই গফর আলী কেমন যেন একটা অস্বস্তি অনুভব করতে লাগলো। কবরস্থানের ভেতরে তাকানোর সাহস হলো না তার। দ্রুত পায়ে কবরস্থানটা পার হয়ে চলে এলো। এমন সময় হঠাৎ গফর আলীর মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে পেছনে তাকাতেই সে একদম অবাক হয়ে গেল, কারণ পেছনে দাঁড়িয়ে আছে কবিরাজ সাহেব। কিন্তু কবিরাজ সাহেবের এ কি হয়েছে? কাপড় চোপড়ে রক্ত লেগে আছে। গফর আলীর দিকে কেমন যেন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে এক দৃষ্টি। গফর আলী অবাক চোখে এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে তোতলাতে তোতলাতে বলল, কবিরাজ সাহেব, আপনি এখানে কেন? তোকে না নিষেধ করেছি রাতের বেলা বাইরে যাস না? তুই আমার কথা কেন অমান্য করেছিস? জানিস এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে? গফর আলী এবার ভয়ার্ত আর কাঁদো কাঁদো স্বরে বলল, আমারে মাফ কইরা দিন কবিরাজ সাহেব, আমার খুব বড় ভুল হইয়া গেছে। একখান কাজে গ্রামের বাইরে যাইতে আসিলাম। ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করে দিলাম, এখন যা এখান থেকে। গফর আলী হ্যাঁ সূচক মাথা নাড়ল, তারপর বলল, একখান কথা জিগাইতাম কবিরাজ সাহেব, যদি অনুমতি দিতেন তো। কি কথা বল। এত রাইতে আপনি এখানে কি করতেছেন? আর আপনার শৈল তো রক্ত এলো কেমনি? গফর আলীর প্রশ্ন শুনে কবিরাজ সাহেব যেন বেজায় খেপে গেলেন। ওর দিকে রাগী চোখে তাকালেন। গফর আলী কবিরাজ সাহেবের এমন চেহারা দেখে একদম ভয় পেয়ে গেল। সে আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে বাড়ির দিকে যেতে লাগলো। আর একটু হেঁটে আসবার পরে দেখে কয়েকজন লোক দল বেঁধে এদিকেই আসছে। এত রাতে একসাথে এত লোকজনকে দেখে গফর আলী বেশ অবাকই হলো, কারণ এখানে রাতে খুব একটা জরুরি প্রয়োজন ব্যতীত লোকজন বাইরে আসে না। লোকগুলো কাছে আসতেই গফর আলী তাদের উদ্দেশ্যে বলল, মিয়ারা কোন হানে যাইতেছ এত রাইতে দল বাইন্দা? তাদের ভেতর থেকে একজন বলল, কেন তুমি জানো না? পাশের গ্রামের কবিরাজ চাচা খুন হয়েছে। গফর আলী লোকটির কথা শুনে যেন একটা বড় সড়ো রকমের শক খেলেন। এটা কিভাবে হতে পারে? কবিরাজ সাহেব তো ওইখানে। গফর সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন সেখানে। তিনি যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে কবিরাজ সাহেবকে খুন করে দিয়েছে। এটা কিভাবে হতে পারে? কবিরাজ সাহেবকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। তার মাথাটা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল মাটিতে, আর তার পাশেই পড়েছিল কবিরাজ সাহেবের নিথর দেহটা।
গফর আলী বাড়িতে ফিরেই দরজা আটকে দেয়। আতঙ্কগ্রস্ত অবস্থায় বিছানাতে বসে পড়ে। গফর আলীর স্ত্রী তার পাশে বসে বলে, কি হইছে তোমার? তোমারে অমন দেখাইতেছে কেন? গফর আলী কিছুই বলছে না। সে বসে থেকেই এক নাগারে ঘেমে চলছে। তাকে বাতাস করতে করতে আবার তার স্ত্রী বলল, আমারে কও কি হইছে তোমার? গফর আলী এবার গামছা দিয়ে গলা মুছতে মুছতে আমতা আমতা করে বলে, কই না, কিছু না। তুমি কালকে ফুলারে নিয়া বাপের বাড়িতে চইলা যাইবা। গফর আলীর কথা শুনে তার স্ত্রী বাতাস করা বন্ধ করে বলল, 1 সপ্তাহ আগেই তো আইলাম, আবার যামু কেন? তোমার যেটা কইছি সেইটাই করো। এইখানে তোমাকে থাড়া ঠিক হইব না, বিপদ হইতে পারে। কেন, কিসের বিপদ? তোমারে অত কিছু বোঝানো যাইব না, তুমি কাল বাপের বাড়িতে যাইবা। পরদিন সকালেই গফর আলীর স্ত্রী তার ছেলে শাহিদকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। এদিকে গফর আলী একা একা ঘরে বসে ভাবতে থাকে কাল রাতের সেই কথাগুলো। কবিরাজ সাহেবরে কেউ খুন করছে। আগেই তাহলে উনি কবরস্থান থেকে এসে তার সাথে কথা বলল কিভাবে? আর কে খুন করলো কবিরাজ সাহেবকে? আর কেনই বা করলো? কবিরাজ সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। কখনো কারো উপকার ছাড়া ক্ষতি করতে শোনা গেল না। এমন লোককে এমন নিষ্ঠুরভাবে কে খুন করলো? গফর আলী আর কিছু যেন ভাবতে পারছে না। সারাটা দিন তার এসব ভাবতে ভাবতেই কেটে গেল। গফর আলী যেন নিজেকে হারিয়ে ফেলেছেন অন্য কোনো এক জগতে। সন্ধ্যা হতেই ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে বিছানায় এসে বসলেন। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। চারদিক আজ একদমই শুনশান নীরব। গ্রামের রাত হতেই সব নীরব হয়ে যায়। তবে কেন জানি আজকে একটা ঝিঝি পোকার ডাকও শুনতে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো এক মৃতপুরীতে বসে রয়েছে গফর আলী, আর তার পাশে শুয়ে রয়েছে শত শত মৃতদেহ, যার একটা কবিরাজ সাহেবের। কথাগুলো ভাবছি, এমন সময় হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। এই সময় এত রাতে কে এলো? গফর আলী আওয়াজ করে বললেন, বাইরে কে? বাহির থেকে আওয়াজ এলো, আমি আবুল, এই দিক দিয়েই যাইতেছিলাম, তাই ভাবলাম একখান বিড়ি লইয়া যায় তোমার থাইকা। গফর উঠে গিয়ে দরজা খুলে দিলেন। বাইরে আবুলই দাঁড়িয়ে আছে। গফর আবুলকে বললেন, বাইরে কেন? ভিতরে এসে বসো। না না, এখন আর বসুম না, একখান বিড়ি থাকলে দাও। দাঁড়াও আনতাছি। গফর আলী আবার ঘরে চলে এলো। বিড়ির প্যাকেটটা কোথায় রেখেছে সেটা খুঁজে পাচ্ছে না। আগে অনেক খেত, শাহেদ হওয়ার পর থেকে এসব খাওয়া ছেড়ে দিয়েছে, যদিও একবারে ছাড়তে পারেনি, মাঝে মধ্যে 2-1টা খায়। গফর আলী বিড়ির প্যাকেট নিয়ে দরজার সামনে এসে দেখে আবুল নেই। এতক্ষণ তো এখানেই দাঁড়িয়েছিল, হঠাৎ বিড়ি না নিয়ে কই গেল? মনে মনে কথাগুলো বলল গফর। আবুল চলে গেছে ভেবে দরজা আটকাতে গিয়ে হঠাৎ গফর আলীর চোখ গেল নিচের দিকে। আরে এইটা কি? রক্তের মতো লাগতেছে। নিজে নিজেই কথাটা বলে নিচু হয়ে দেখতেই গফর আলী একদম চমকে ওঠে, কারণ দরজার সেখানে পড়ে আছে কয়েক ফোঁটা তাজা রক্ত। গফর দরজা খুলে বাইরে আসে। বাইরেও রক্তের ছাপ দেখা যাচ্ছে, অথচ আবুল কোথাও নেই। এতটুকু সময়ের মধ্যে হঠাৎ এখানে কি এমন হয়েছে? রক্তের ফোঁটা অনুসরণ করে গফর সেদিকেই যেতে লাগলো। হারিকেনের মৃদু আলোতে আবছাভাবে দেখা যাচ্ছে রক্তের ফোঁটাগুলো, কিন্তু মনে তো হচ্ছে এটা সামনের বাঁশঝাড়টার দিকে গিয়েছে। গফর আলী ধীরে ধীরে বাঁশঝাড়টার দিকে যেতেই লাগলো। তার কেমন যেন একটা অস্বস্তি ভাব হচ্ছে এখানে এসে। বাঁশঝাড়টার কাছে আসতেই গফর আলী একদম হতভম্ব হয়ে যায়। সে যেন নিজের চোখে আর বিশ্বাস করতে পারছে না, কারণ তার সামনে পড়ে রয়েছে একটা মহিলার লাশ। কিন্তু লাশটা উল্টোভাবে পড়ে থাকার কারণে গফর আলী এখনও লাশটার চেহারা দেখতে পায়নি। ভয়ে ভয়ে লাশটার কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে লাশটাকে ধরে ছিট করে শোয়াতেই গফর আলী একদম আঁতকে ওঠে, কারণ তার সামনে পড়ে আছে আবুলের স্ত্রী সখিনার লাশ। গলা কেটে হত্যা করা হয়েছে, রক্ত মেখে যাচ্ছে চারপাশ। খুন বলে চিৎকার করতে থাকে গফর আলী। তার চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের লোকজন বেরিয়ে আসে। তারাও এসে লাশটা দেখে একটা বড় সড়ো রকমের শক খায়। এদিকে গফর আলী চিৎকার করে এক নাগারে বলে যেতে থাকে, আবুল খুন করছে, আবুল খুন করছে হের বউরে।
লোকজন লাশ দেখে যতটা না চমকে উঠেছে তার থেকেও বেশি চমকে উঠেছে গফর আলীর মুখে এই কথাটা শুনে। গফর আলীকে কেউ থামাতে পারছে না, এক নাগাড়ে এই কথাটাই বলে চলছে। গ্রামের 2-3 জন এসে তাকে ধরে নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় বসায়। তারপরে তাদের ভেতর থেকে মজিদ গফর আলীর পাশে বসে বলে, আবুল হের বউরে মারছে মানে কি গফর? গফর আলী ভয়ে চোখগুলো যেন বের হয়ে আসতে চাইছে। এক নাগাড়ে তার শরীর ঘেমেই চলছে। হাত দিয়ে ঘাম মুছতে মুছতে গফর বলে, পানি, আমার একটু পানি দাও। একজন দৌড়ে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসে। গফর এক ঢোকে গ্লাসের সমস্ত পানি খেয়ে নেয়। তারপর বলতে শুরু করে, একটু আগে আবুল আমার বাড়িতে আইছিল বিড়ি নেওয়ানোর লাইগা। তারপর আমি বিড়ি নিয়ে আসা দেখি হে নাই। দরজা লাগাতে গিয়ে নিচে তাকাইয়া দেখি রক্ত পইরা আসছে। অহন আমি বুঝবার পারতাছি আবুল হের বউরে খুন কইরা আমার বাড়িতে আইছিল। ওখানকার সবাই গফর আলীর কথা শুনে একে অন্যের দিকে তাকাচ্ছে। মজিদ আবারও বলল, গফর তুমি কি এটা সত্য কথা বলতেছ? আমি মিথ্যা কেন কইতে যাব? বিশ্বাস করো আমারে, আবুল নিজেই হের বউরে মারছে। লোকজন সব বলা বলি করতে লাগলো। এমন লাশ দেখে গফর আলীর মাথাটা খারাপ হয়ে গেছে, এই জন্য এসব বলছি। গফর এবার চিৎকার করে বলে উঠল, তোমরা আমার কথা বিশ্বাস করতেছ না কেন? আবুলই হের বউরে মারছে। মজিদ এবার বলল, গফর তুমি কইতাছ আবুল তোমার বাড়িতে আহে একটু আগে হের বউরে খুন কইরা, তাই তো? গফর আলী হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মজিদ আবারও বলল, আবুল তোমার বাড়িতে একটু আগে আইতে পারে কেমনি? আবুল গত বছর না গলায় দড়ি দিয়ে মইরা গেছে? মজিদের কথা শুনে গফর একদম স্তব্ধ হয়ে গেল। আরে হ্যাঁ তাই তো, আবুল তো গত বছর মারা গেছে গলায় দড়ি দিয়া। এটা কিভাবে হইতে পারে? একটু আগে যে আইছিল সেটা তাহলে কে ছিল? আর আবুলের বউকে এত নিষ্ঠুরভাবে খুন করলো কেন? পরপর 2টো খুন হয়েছে এই শান্তিপূর্ণ গ্রামটাতে। বিষয়টা মোটেও সহজ কিছু নয়। গফর আলী সেই রাতের ঘটনার পর থেকেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কারোর সঙ্গে ভালো মতো একদমই কথা বলছে না। সে শুধু ভেবে চলছে, কি হচ্ছে গ্রামে এসব? কে করছে? কেনই বা করছে? গ্রামের লোকজনের ভেতরেও চরম একটা আতঙ্ক বিরাজ করছে 2টো খুন হবার পর থেকেই। তারা এখন আর রাতে বের হওয়ার সাহস পাচ্ছে না। সন্ধ্যার আগে সকল কাজকর্ম শেষ করে বাড়িতে চলে আসছে। আর রাত নামতেই গ্রামটা যেন হয়ে যাচ্ছে একটা মৃতপুরী। আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না, থেকে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে মেঘের গর্জন। রাত নামতেই পরিবেশটা যেন আরও ভয়ঙ্কর রূপ নিল। গফর আলী একটা চাদর গায়ে দিয়ে বিছানাতে চুপচাপ শুয়ে রয়েছে। ওদিকে মেঘের গর্জন ক্রমশ বেড়েই চলছে। ঘরে হারিকেনের মৃদু আলো জ্বলছে। সেই আলোতেই হঠাৎ গফর আলীর মনে হলো একটা ছায়া তার শরীরের উপর দিয়ে চলে গেল। বিছানাতে এক প্রকার লাফিয়ে উঠে বসল সে। ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। মনের ভুল ভেবে আবারও বিছানাতে শুয়ে পড়ল। ওদিকে বাহিরে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ এভাবে কাটার পরে হঠাৎ দরজাতে ঠকঠক করার শব্দ হলো। গফর আলী আবারও বিছানাতে উঠে বসলেন। জোরে জোরে বললেন, কে কে দরজায়? বাহির থেকে কারো সারা শব্দ এলো না। গফর আলী বিছানা থেকে নেমে হারিকেনটা হাতে নিয়ে ঘরের বাইরে এলেন। তারপরে দরজার এপার থেকে বললেন, কে বাইরে? কথা কও না কেন? কোনো উত্তর নেই। গফর আলী ধীরে ধীরে দরজা খুলে দিলেন, কিন্তু বাইরে কেউ নেই। মুষলধারে বৃষ্টি চলছে শুধু। হঠাৎ তার চোখ গেল সামনের রাস্তাটার দিকে। আবছাভাবে দেখতে পেল সাদা কাপড় গায়ে কেউ একজন হেঁটে চলছে। এত রাতে এভাবে বৃষ্টিতে ভিজে কে যেতে পারে? গফর আলী একটা হাত দিয়ে বললেন, কে যায়? কিন্তু কোনো প্রত্যুত্তর আসলো না। গফর আলী তাড়াতাড়ি ছাতা মাথায় হারিকেন হাতে বেরিয়ে পড়লেন লোকটার পিছনে। একদিকে মাটির রাস্তা, তার উপরে বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়েছে, তাই হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে গফর আলীর। কিন্তু অবাক করার বিষয়, সামনের লোকটি বেশ দ্রুত গতিতে হেঁটে চলছে। বেশ কিছুটা পথ চলে আসার পর গফর আলী দেখে লোকটি আর নেই। এক মুহূর্তের ভেতর হঠাৎ কোথায় চলে গেল লোকটি?
আর কেই বা এ লোক? কথাগুলো ভাবছে গফর আলী। এমন সময় তার মনে হলো কেউ যেন খুব দ্রুত বেগে তার পেছন দিয়ে চলে গেল। সে পেছনে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কী করবে কিছুই বুঝতে পারছে না। বাড়িতে ফিরে যাওয়া উচিত নাকি ওই লোকটাকে খোঁজা? এদিকে বৃষ্টি ক্রমশ বেড়েই চলছে। হঠাৎই গফর আলীর মনে পড়ল কবিরাজ সাহেবের কথা। তিনি তো তাকে রাতে বাইরে থাকতে নিষেধ করেছিলেন। যত তাড়াতাড়ি পারা যায় বাড়িতে ফিরতে হবে। গফর আলী আবার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির সামনে আসতেই সে একটা বড়সড় রকমের শক খায়, কারণ সে সাদা কাপড় পরা লোকটা এখানে দাঁড়িয়ে। তবে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকার কারণে তার চেহারা ঠিক দেখা যাচ্ছে না। গফর আলী তাকে উদ্দেশ্য করে এবার বলল, কেডায় আপনি? আর এত রাতে এখানে কি? লোকটা এবার ধীরে ধীরে তার মুখ গফর আলীর দিকে ঘোরাতে লাগলো। হারিকেনের আবছা আলোতে লোকটির মুখ দেখেই গফর আলী একদম আঁতকে উঠল। কি ভয়ানক চেহারা! মুখটা ঠিক চেনাই যাচ্ছে না। এক পা দু পা করে এগিয়ে আসতে লাগলো গফর আলীর দিকে। একে তো অসুস্থ শরীর, তার উপরে এসব গফর আলী আর নিজেকে সামলাতে পারলেন না। সেখানেই জ্ঞান হারালো। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন তার ঘরে। গফর আলীর পাশে বসে আছে একটি বৃদ্ধ লোক। মাথায় টুপি, পরনে জোব্বা, মুখ ভর্তি হয়ে আছে সাদা দাড়িতে। লোকটিকে দেখে গফর আলী বেশ অবাক হয়ে গেল। কে এ লোক, আর তার ঘরেই বা কী করছে? গফর আলী জিজ্ঞেস করল, কেডায় আপনি? গফর আলীর কথা শুনে লোকটি তার দিকে তাকালো। আস্তে আস্তে করে বলল, তোমার জ্ঞান ফেরার অপেক্ষাতেই ছিলাম আমি। কিন্তু আপনি কেডা? আমি তোমাদের কবিরাজ সাহেবের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। কবিরাজ সাহেবের নাম শুনেই গফর আলী উঠে বসতে চাইল, কিন্তু মাথাটা এখনো ব্যথা, তাই আর উঠতে পারল না। লোকটি আবারও বলল, আমি এসেছি তোমাদেরকে সাহায্য করতে। কিসের সাহায্য? এই যে তোমরা আজকে ভয়ঙ্কর বিপদে পড়েছ, সেটা থেকে। আপনি কেমনে সাহায্য করবেন নাম করে? আপনি কি জানেন এসব কেডাই করতেছে? লোকটি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপরে বলল, সেজন্যই আমি এসেছি এখানে তোমাদেরকে সাহায্য করতে। আর ওকে? কি হলো, থামলেন কেন? ওকে শেষ করতে। কারে শেষ করতে? সব তোমাকে বলবো, তবে এখন নয়। তুমি বিশ্রাম নাও, আমি একটু আসছি। কথাটি বলে লোকটি উঠে চলে গেল। গফর আলী শুধু সেদিকেই তাকিয়ে রইল, কিছু বলল না। পরদিন সন্ধ্যা নামতেই আর খুব একটা দেরি নেই। গফর আলী ঘরে বসে আছে। এমন সময় লোকটি ঘরে ঢুকলো। গফর আলী সামনে এসে বসে বলল, আমাদেরকে আজকে রাতেই ওকে শেষ করতে হবে, নয়তো ও আরও কাউকে খুন করে ফেলবে। গফর আলী বললেন, কিন্তু কে সে? লোকটি এক মুহূর্ত একটু থামলেন, তারপর বলতে লাগলেন, আজ থেকে অনেক বছর আগের কথা। এই গ্রামে একটা শয়তান জিনের আবির্ভাব হয়েছিল। তুমি তখন খুব ছোট ছিলে। সেই জিন মানুষের ক্ষতি করে আনন্দ পেত। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠে সকলে। সবশেষে কবিরাজি তাকে অনেক কষ্টে এই গ্রাম ছাড়া করে। এতদিন পর ও আবার ফিরে আসতে পেরেছে এই গ্রামে, তোমার একটা ভুলের কারণে। আমার ভুলের কারণে? হ্যাঁ, তোমার সেদিন ওই ভুলে যাওয়ার কারণে। সেদিন যদি তুমি ওকে নিজের ছেলে মনে করে না নিয়ে আসতে, তবে ও এখানে আসতে পারত না। কিন্তু ও কবিরাজ সাহেবকে খুন করলো কেন? প্রতিশোধ। ওর সেই হিংসার আগুন আবারও জ্বলে উঠেছে। আর ওকে যদি এখনই থামানো না যায়, তবে ও আরও অনেক কিছু করবে। একটা ব্যাপার বুঝলাম না। কী ব্যাপার? জিনটা আমার ক্ষতি করে নাই কেন? ক্ষতি করতে পারেনি তোমার এই জন্য। গফর আলী গলাতে ইশারা করে আবারও বললেন, এই তাবিজটা তোমাকে তোমার বাবা এনে দিয়েছিল। এটার জন্যই ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি। ওর শেষকরণের কোনো উপায় কি নাই? হ্যাঁ, আছে একটা উপায়। কী সে উপায়? জুব্বার পকেট থেকে একটা ছোট শিশি বের করে গফর আলীর সামনে ধরে বললেন, এই শিশিতে আছে মন্ত্রপুত পবিত্র পানি। এটার এক ফোঁটা যদি ওর উপর ছিটিয়ে দেওয়া যায়, তবেই ও শেষ হবে। কিন্তু কাজটা মোটেও সহজ কিছু না, খুব কঠিন, কারণ ও এখন অনেক শক্তিশালী, আর যে কারো রূপ নিয়েও ও ধোঁকা দিতে পারে। কিন্তু আপনি এত কিছু জানলেন কেমনি? লোকটি জুব্বার পকেট থেকে একটা চিঠি বের করে বলল, কবিরাজ ওর মৃত্যুর কয়দিন আগে আমাকে সব লিখে জানিয়েছিল, কারণ ও বুঝতে পেরেছিল ওকে বাঁচতে দিবে না এই জিনটা।
আর আমিও এইসব বিষয় নিয়ে কাজ করি, এজন্য আমার সাহায্য চাই। গফর আলী শিশিটা হাতে নিয়ে কোমরে গুজে রাখে, তারপর উঠে দাঁড়িয়ে বলে, ওরে আমি শেষ করমু, আর একটা গ্রামবাসীরেও খুন হইতে দিব না। কাজটা কিন্তু মোটেও সহজ না, এতে তোমার জীবন বিপন্ন হতে পারে। হইলে হোক, তাও আমি লড়মু। রাত গভীর হতে লাগলো। গফর আলীর মাথায় একটা বুদ্ধি এলো। ও নিজের গলার তাবিজটা খুলে রেখে দিল। এটা দেখে কবিরাজ সাহেবের বন্ধু বলল, ওটা খুলছো কেন? এইটা পইরা থাকলে ও আমার লগে লড়তে আইব না, ভয় দেখাইয়া শুধু মারতে চাইব, তাই খুলে রাখলাম। তাদের কথোপকথনের মধ্যেই হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। গফর আলী গিয়ে দরজা খুলে দিতেই দেখে শফিক দাঁড়িয়ে আছে। কি হয়েছে শফিক, তোমারও ওরকম দেখাইতেছে কেন? শফিক হাঁপাতে হাঁপাতে বলল, গফর ভাই, তাড়াতাড়ি চলেন, শাহেদের যেন কি হয়েছে। কি হয়েছে আমাদের শাহেদের? প্রশ্নটা করেই গফর দিক বিদিক শূন্য হয়ে ছুটতে লাগলেন, আর তার সামনে সামনে যেতে লাগলো শফিক। বেশ অনেকটা পথ আসার পর হঠাৎই শফিক থেমে গেল রাস্তার মাঝে। গফর আলীও দাঁড়িয়ে পড়ল, তারপর জিজ্ঞেস করল, কি হইল, দাঁড়াইয়া পড়লা কেন? তাড়াতাড়ি চলো। শফিক কিছু বলল না। এক মুহূর্ত সেভাবেই দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে গফর আলীর দিকে ঘুরে দাঁড়ালো। হারিকেনের আবছা আলোতেও গফর দেখতে পেল শফিকের ঠোঁটের কোণে এক টুকরো শয়তানি হাসি ফুটে উঠেছে। ধীরে ধীরে সেই হাসিটা বাড়তে লাগলো। হাসি থামিয়ে শফিক বলল, আমার হাত থেকে এর আগে তুই বারবার বেঁচে গিয়েছিস, কিন্তু আজকে কিভাবে বাঁচবি? গফর আলীর আর বুঝতে বাকি থাকলো না যে এটাই সেই শয়তান জিনটা আজও তাকে ধোঁকা দিয়ে নিয়ে এসেছে। গফর বলল, ও তুই তাইলে সেই শয়তান জিন যে কবিরাজ সাবরে মারছে? আজকে তোর শেষ দিন। গফর আলীর কথা শুনে ও আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর বলল, সেবার তোর বাবা কবিরাজের সাহায্য নিয়ে আমাকে এই গ্রাম থেকে বিতাড়িত করেছিল। আজ তোকে মেরে সেই রাগের প্রতিশোধ আমি নেব। কথাটা বলেই হঠাৎ ও গফর আলীর গলা চেপে ধরল। গফর প্রাণপণে চেষ্টা করছে ছাড়বার, কিন্তু পেরে উঠছে না। গফর আলীকে এক ঝটকায় কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিল জিনটা। গফর আলীর গলা প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে রক্ত বের হচ্ছে মুখ থেকে। এরই মাঝে ও আবারও এগিয়ে আসতে থাকলো গফরের দিকে। ঠিক সে সময় হঠাৎ কেউ একজন ওর পেছন থেকে সজোরে আঘাত করে। পেছনে তাকিয়ে দেখে কবিরাজ সাহেবের সেই বন্ধু লাঠি হাতে দাঁড়িয়ে আছে। জিনটার রাগ যেন আরও বেড়ে গেল। ও এবার কবিরাজের বন্ধুর গলা চেপে ধরল। গফর অনেক কষ্টে উঠে এসে বাধা দেবার চেষ্টা করল, কিন্তু পারল না। হঠাৎই ওর মনে পড়ল সেই শিশিটার কথা। দ্রুত শিশিটা বের করে ছিপটা খুলল। ওদিকে জিনটা কবিরাজ সাহেবের বন্ধুকে মারতে ব্যস্ত। এই সুযোগে গফর শিশির তরলটা ছুড়ে দিল জিনটার উপরে। তরলটা শরীরে পড়তেই হঠাৎ জিনটার শরীর জ্বলে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই জিনটা অদৃশ্য হয়ে গেল। গফর দৌড়ে আসলেন কবিরাজ সাহেবের বন্ধুর কাছে। তাকে ধরে বললেন, কিছু হয় নাই তো আপনার? সে বলল, আমি ঠিক আছি বাবা, তুমি এই শয়তান জিনটাকে তাড়াতে পেরেছ। তোমার জন্যে আজ বেঁচে গেল অনেক নিরীহ গ্রামবাসীর জীবন।